তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি রাগনা ক্রিমসন পার্ট 2। যদি আপনারা পার্ট 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে আগে দেখে নিন, তারপরে এই পার্ট 2টাকে দেখুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটাকে। আমরা দেখতে পারি একটা বিশাল বড় ঘূর্ণিঝড়ে অনেকগুলি মানুষ ওখানে আটকা পড়ে আছে, এবং যে এই ঘূর্ণিঝড়টাকে তৈরি করেছিল সে ছিল আর একটা ড্রাগন মনার্ক, এবং এর নাম ছিল থ্রোয়ার। এবং সে তার এই বড় ঘূর্ণিঝড়ে অনেক মানুষকে বন্দি করে রেখে তাদেরকে তিলে তিলে মারছিল। এরই সাথে আমরা অন্য আর একটা জায়গা দেখতে পাই যেখানে অনেকগুলি ড্রাগন হান্টার্স অনেকগুলি ড্রাগনকে মারতে মারতে নাজেহাল হয়ে যাচ্ছিল, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে ওখানে একটা গাড়ি চলে আসে, এবং ওই গাড়ির ভেতর থেকে আমরা দেখতে পারি রাগনা বেরিয়ে আসে, এবং সে আসা মাত্রই এক একটা ড্রাগনকে তার তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে মারছিল। তার হঠাৎ মাত্র এরকম আসা এবং আসা মাত্র সমস্ত ড্রাগনকে মারা, এইরকম শক্তি দেখে তো ড্রাগন হান্টাররা খুবই অবাক হতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা গাড়ি থেকে নেমে আসেন। রাগনা, আমি এটা চাই খুবই তাড়াতাড়ি তোমার এই সিলভারিন পাওয়ার দিয়ে অনেকগুলি ড্রাগনকে মেরে ফেলো। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো আর একাই সমস্ত ড্রাগনকে মেরে দিচ্ছি। না না, তুমি মারবে না। ওইখানে যে ড্রাগন হান্টার গুলোকে দেখতে পাচ্ছ, আমি ওদেরকে ব্যবহার করতে চাইছি। তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা সমস্ত ড্রাগন হান্টারদের সামনে চলে এসে বলতে থাকেন যে এ হচ্ছে রাগনাম, এ হচ্ছে ড্রাগন কিলার, এবং এই সমস্ত রকম ড্রাগনকে খুবই সহজেই মেরে দিতে পারে। এ যদি আমাদের সাথে থাকে তাহলে তোমাদের কোনো ভয়ই নেই, কিন্তু আমরা চাই তোমরা নিজেদের হাতে অনেকগুলো ড্রাগনকে মারো। আমি জানি তোমাদের কাছে ড্রাগনকে মারার অস্ত্র নেই, কিন্তু ড্রাগনকে মারার অস্ত্রটা যদি আমি তোমাদেরকে দিই তাহলে কি তোমরা ড্রাগন মারবে? এটা বলার পরে ক্রিমসন যে কিনা সিলভারিনের অনেকগুলি তলবার যেটা কিনা রাগনার কাছ থেকে নিয়ে নেয়, এবং সেই তলবারগুলি সেই সমস্ত ড্রাগন হান্টারদের হাতে দিয়ে দেয় যুদ্ধ করার জন্য। এরপরে আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা আর একটা দরজা খুলে নেয়, এবং তার ভেতরে অনেকগুলি গানস আর ওয়েপন্স পড়েছিল। এবারে ক্রিমসন রাগনার সাহায্যে সমস্ত ম্যাগাজিনকে সিলভারিনে পরিবর্তন করে নিচ্ছিল, যাতে ওই ড্রাগনরা সিলভারিন বুলেটস ফায়ার করতে পারে সেই ড্রাগন মনার্কের উপরে। কিন্তু আমরা দেখতে পারি রাগনার মনটা খুবই খারাপ ছিল, সে নিজে থেকে লড়তে পারবে না, আর কিছু সাধারণ মানুষকে ওই ড্রাগনের বিরুদ্ধে লড়তে হবে। তাই জন্য সত্যি ক্রিমসন, আমি খুবই একজন অভিশপ্ত ছিলেন, আমার জন্য কত মানুষ মরতে থাকে, যার জন্য লিওকে আমি আমার কাছ থেকে দূরে পাঠিয়েছিলাম। এখন দেখো এই সমস্ত সাধারণ মানুষকে আমার জন্যই মরতে হচ্ছে। রাগনা, তুমি সবসময় নিজেকে একটা অভিশপ্ত ছেলে মনে করো, আজকে আমি তোমাকে দেখাতে চলেছি তুমি একাই অভিশপ্ত নয়। এটা বলে সে একটা শটগান নিজের মুখের উপরে চালিয়ে তার মুখটাকে ব্লাস্ট করে ফাটিয়ে রেখে দেয়, যেটা দেখে রাগনা একদম অবাক হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তেই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা আবার বেঁচে উঠেছিল। রাগনা, তুমি নিজেকে অভিশপ্ত বলো, কিন্তু আসল অভিশাপ যার ভেতরে আছে সেটা হচ্ছে আমি চাইলে কখনোই নিজেদেরকে মরতে পারবো না। এই জন্য বাচ্চাদের মতো কান্নাকাটি থামাও, তুমি এই পৃথিবীতে একাই দুঃখী নও, তোমার থেকে আরো অনেক মানুষ আছে যারা কিনা অনেকটাই দুঃখী। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে স্লাইম চলে আসেন, এবং সে তার পাওয়ার দিয়ে একটা ম্যাপ ক্রিয়েট করে নেয়, এবং সেই ম্যাপে কিভাবে থ্রোয়ার ড্রাগন মোনার্ককে হারানো যায় সেটার প্ল্যানিং করতে থাকে ক্রিমসন। দেখতেই দেখতে রাত হয়ে যায়। বন্ধুরা, আজকে আমরা যে করেই হোক না কেন ওই ড্রাগন মোনার্ককে শেষ করে দেব। তাহলে তোমরা আমার সাথে আছো তো নাকি? আমরা দেখতে পারি সমস্ত ড্রাগন হান্টাররা যারা কিনা একসাথে গর্জন করে ওঠে, এবং তারা লড়াইয়ের জন্য নিজেদেরকে আর আটকে রাখতে পারে না। আমরা দেখতে পারি থ্রোয়ার যে কিনা এই সমস্ত ড্রাগন হান্টারদের আসার খবরটা সে অনুভব করে নিতে পারে। ও আচ্ছা, তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাহায্য করার জন্য চলে এসেছো, কিন্তু একটু দেরি করে ফেলেছো। আর যদিও বা তোমরা এসেছো, আমার কি করে নিবে তোমরা? ঠিক তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা একটা মাইক বার করে অ্যানাউন্সমেন্ট করে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আরে হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? আরে হ্যাঁ, তোমাকেই বলছি, একটা ফালতু বেকার ড্রাগন। সত্যি কথা বলতে তুমি একটা পাগল ড্রাগন যে কিনা নিজের গায়ে গতরে কিছু করে উঠতে পারো না, শুধু হাওয়া তৈরি করো আর তার মাঝখানে লোককে মারো। এইরকম আরো 2-4টে অপমানজনক কথাবার্তা ওই ড্রাগনকে শুনিয়ে শুনিয়ে তার অপমান করতে থাকে। আমরা দেখতে পারি এই সমস্ত কথা শুনে থ্রোয়ার খুবই রেগে যেতে থাকে, এবং এরই সাথে সে তার টর্নেডোর পাওয়ারটাকে আরো এত বাড়িয়ে নেয় যেটাকে দেখে ওই ড্রাগন হান্টাররা খুবই ভয় পেতে থাকে। কিন্তু তবুও তারা যখন নিজেদের চোখের সামনে সেই মৃত মানুষদের চেহারাগুলো মনে করতে থাকে, তখনই তাদের গায়ের রক্ত রাগে গরম হতে থাকে। তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আমি যাকে বলে কিনা ড্রাগন মনার্ক থ্রোয়ার, আমার নামেই সবাই কাঁপে, আর আমাকে কিনা পাগল বলা। এবারে আমরা দেখতে পারি রাত কেটে ধীরে ধীরে ভোর হতে থাকছিল, এবং সূর্য যে দিকটায় উঠছিল আমরা দেখতে পারি ক্রিমসনের গাড়ি সেই সূর্যের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি ড্রাগন হান্টাররা বুলেট ফায়ার করতে থাকেন ওই টর্নেডোর উপরে। আমরা দেখতে পারি সেই টর্নেডো গুলো যেটা কিনা সিলভারিনে জমা হতে থাকে। আচ্ছা, তাহলে তোমরা এমনও জিনিস পেয়ে গেছো যেটা দিয়ে আমার এই টর্নেডোকে তোমরা ফ্রিজ করতে পারবে, বাট এটা তো তোমরা কিটা করে নেবে আমার? এটা বলার সাথে সাথেই সে তার টর্নেডো পাওয়ারটাকে
আরো বিশাল বড় করতে থাকে। আমি জানতাম থ্রোয়ার তুমি এরকমই কিছু একটা করবে, তাই জন্য তো তোমার জন্য আরো একটা জিনিস তৈরি করে রেখেছি। এবারে আমরা দেখতে পারি ড্রাগন হান্টাররা যারা কিনা একদম একটা সলিড সিলভারিন বুলেটস ওই টর্নাডোর উপরে মারে, তার জন্য আমরা দেখতে পারি টর্নাডো এতটা ফ্রিজ হয়ে যায় যার জন্য হাওয়ার সাথে থ্রোয়ারের কানেকশন কেটে যায় এবং আমরা দেখতে পারি থ্রোয়ার যে কিনা অনেকটা চিৎকার করতে থাকে, সে আরো বেশি পাগল হতে থাকে। আমরা দেখতে পারি ড্রাগন হান্টাররা থামে না, তারা এই সিলভারিন বুলেটস তার এই টর্নেডোর উপরে আরো বেশি করে মারতে থাকে। তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করব না, পিঁপড়ের সমান তুচ্ছ মানুষেরা। রাগের মাথায় থ্রোয়ার এতটাই রেগে যাচ্ছিল যে সে সূর্যের দিকে ধীরে ধীরে যাচ্ছে সেটা সে খেয়ালই করতে পারেনি এবং একটা ব্রিজে ধাক্কা লাগার সাথে সাথে আমরা দেখতে পারি তার বডি টর্নেডো থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা কি হলো? আমি সূর্যের সামনে কি করছি আর আমার টর্নেডোর পাওয়ার কোথায়? ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনাকে, যে কিনা তার সিলভারিন ব্যাটেল আর্টস দিয়ে ওই পুরো ব্রিজটাকে একটা সিলভারিনে পরিবর্তন করে নিয়েছিল, যার জন্য থ্রোয়ার যখন তার ঘূর্ণিঝড় নিয়ে ওই ব্রিজে ধাক্কা মেরেছিল তখন তার ওই ঘূর্ণিঝড়ের পাওয়ারটা থেকে সে আলাদা হয়ে যায়। এরই সাথে আমরা দেখতে পারি স্লাইম যে কিনা তাকে জড়িয়ে নিয়ে আর একটা সুচলো সিলভারিন অস্ত্রের ভেতরে ছুঁড়ে মারে, যার জন্য তার পেটটাই ফাড়াফাড় হয়ে যায়। আরে ভাই, এসব আমার সাথে কি হচ্ছে এটা কি? তখনই আমরা দেখতে পারি সেই সুচলো সিলভারিন অস্ত্রটাকে, যেটা কিনা বাকি ড্রাগন হান্টাররা ওখানে ধরে রেখেছিল। থ্রোয়ার যে কিনা কষ্টে আর্তনাদ করতে করতে চিৎকার করতে থাকে। সে এটা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে সে হাওয়াকে আর কেন কন্ট্রোল করতে পারছে না, কারণ একে তো সে একদম ডাইরেক্ট সূর্যের সামনে আছে, তার উপরে একটা সিলভারিন অস্ত্র তার পেটের ফাড়ো ফাড় হয়ে আছে। এইরকম জলে কুমির এবং ডাঙায় বাঘ পরিস্থিতিতে পড়ে থ্রোয়ার যেন একদম নিজেকে অসহায় মনে করছিল। তার গোটা বডি ধীরে ধীরে সিলভারিনে ফ্রিজ হচ্ছিল, যে কোনো মুহূর্তেই সে মরে যাবে। যে মানুষকে সে এতদিন একটা তুচ্ছ জীব বলে মনে করে আসতো, তাদের হাতে গিয়ে তাকে আজকে মরতে হবে, এই কথাটা ভেবেও তার গা হাত পা যেন আরো অসাড় হয়ে আসছিল। ড্রাগন হান্টাররা একদম মরিয়াপন্ন হয়ে উঠেছিল, তারা বলতে থাকে যে ফাইনালি প্লিজ প্লিজ এবারে তুই মরে যা ভাই। আমরা দেখতে পারি সূর্যের আলোতে থ্রোয়ারের বডিটা এবারে আগুনে জ্বলে উঠতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই ড্রাগন হান্টারদের নিচের মাটিটা অনেকটাই কেটে ওখান থেকে উবড়ে পড়ে যায়। থ্রোয়ার যেখানে ড্রাগন হান্টারদের হাত থেকে ছাড়া পেয়ে গেছিল, কিন্তু তার বুকে সেই সিলভারিন অস্ত্রটা এখনো লেগেছিল। এবার সে তার বুক থেকে ধীরে ধীরে সেই সিলভারিন অস্ত্রটাকে বার করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা তার উপর থেকে গাড়ি চালিয়ে দেয় এবং আমরা দেখতে পারি থ্রোয়ারের হাত পা এবং লেজটা ভেঙে কেটে মাটির উপরে পড়েছিল। আমরা দেখতে পারি ড্রাগন হান্টাররা তার ওই রকম অবস্থান তার উপরে সিলভারিন বুলেটস ফায়ারের উপরে ফায়ার করতেই থাকে। তখন ক্রিমসন বলতে থাকে, এ হচ্ছে থার্ড সিট অফ ড্রাগন মনার্ক থ্রোয়ার। যদি এ ড্রাগন ফর্ম নিয়ে নিত তাহলে এ একসাথে 8টা টর্নাডোকে সুমন করতে পারত। যদি সে এরকমটা করতো তাহলে আমার প্ল্যানটা হয়তো কাজ করতো না। কিন্তু যাই হোক, এর ভিতরে অনেকটাই ইগো ছিল, সাধারণ মানুষ এর কি করে নেবে, ব্যাস আর কি ছিল, এই জিনিসটাই এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ঠিক তখনই আমরা দেখতে পারি আর একটা ড্রাগন হান্টার যে কিনা তার ওই গলাটাকে কেটে ফেলে রেখে দেয় এবং এরই সাথে ওই ড্রাগন মনার্কটা ওখানে মরে যায়। তখন রাগনা মনে মনে ভাবতে থাকে, তাহলে এটাই হচ্ছে ক্রিমসন, যে কিনা নিজের পাওয়ারের অ্যাবিলিটির মাধ্যমে যে কোনো বড় বড় ড্রাগন মনার্ককে রাগিয়ে উকসিয়ে তাদেরকে এইরকম ভাবে মৃত্যু দিতে পারে। আমি তো ভুলেই গেছিলাম যে ক্রিমসন কতটা ডেঞ্জারাস। এরপরে আমরা দেখতে পারি রাগনা ক্রিমসন তারা দুজন মিলে ওই সমস্ত ড্রাগন হান্টার্সদেরকে বিদায় জানিয়ে ওই জায়গা থেকে চলে যায় অন্য একটা ড্রাগন মনার্ককে মারার জন্য। এরপরে আমরা 5 দিন আগের ঘটনা দেখতে পারি, যেখানে হচ্ছে রাজা বসেছিল এবং তারা এই ব্যাপারে ডিসকাস করছিল যে অনেকগুলি রাজ্য ধীরে ধীরে ড্রাগনদের হামলায় মরে যাচ্ছে বা বলতে পারো ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই রাজা এটা নোটিস করে যে সে একটা আলাদা ডিমেনশনের ভেতরে ঢুকে গেছিল এবং সে তার সামনে একটা এঞ্জেলসকে দেখতে পায়। ব্যাপারটা কি, আমার এখানে থাকা সমস্ত মানুষ এরকম অসাড় হয়ে আছে কেন, যেন মনে হচ্ছে টাইম এদের জন্য পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই আমরা দেখতে পারি রাজার সামনে আর একটা ড্রাগন মনার্ক চলে আসেন এবং এ হচ্ছে ড্রাগন মনার্কের প্রথম সিট, যার নাম হচ্ছে আলটিমাটিয়া। আলটিমাটিয়া যখন নিজের পরিচয়টা রাজার কাছে দেয়, সেই পরিচয়টা শুনে রাজা তো একদম অবাক হয়ে যায়, সে ভয় পেতে থাকে এবং এরই সাথে সে মনে মনে এটাও ভাবতে থাকে যে আমার এই প্রাসাদের ভেতরে একটা সোলার বিং সুপার পাওয়ার অ্যাটাক আছে, সেটা যদি আমি ড্রাগন মনার্কের উপরে করতে পারি তাহলে ড্রাগন মনার্কের অনেক একটা বড় শক্তি কমে যাবে। এটা ভাবার পরে সে তার হাতের আংটিটাকে কমান্ড দেয় এবং এরই সাথে আমরা দেখতে পারি প্রাসাদের আশেপাশে সমস্ত জায়গায় কারেন্ট চলে যেতে থাকে এবং সমস্ত পাওয়ার ওই প্রাসাদের সেই লেজার বিম অ্যাটাকে একত্রিত হয়। ঠিক তখনই আমরা দেখতে পারি রাজা যেখানে ওই অ্যাটাকটা আলটিমেটিয়ার উপরে করতে থাকেন, যেটার জন্য আলটিমেটিয়া একদমই প্রস্তুত ছিল না। তখনই আমরা দেখতে পারি রাজার পাশে থাকা সেই মন্ত্রীটা যে কিনা রাজার উপরে একটা হামলা করে দিয়ে তার বুকটাকে ফাটিয়ে রেখে দেয়, যার ফলে আমরা দেখতে পারি রাজার ওই হামলাটা ব্যর্থ চলে যায়। তখন আমরা
জানতে পারি রাজার পাশে থাকা সেই মন্ত্রীটা আসলে আর একটা ছিল ড্রাগন মোনার্কের অন্য একটা ড্রাগন। আরে রাজা, আমাকে ক্ষমা করবে, কিন্তু আমাদের ড্রাগন মোনার্কের ফার্স্ট সিটকে তুমি এইভাবে মারতে পারো না। তখনই আমরা দেখতে পারি আলটিমেটের সামনে আর একটা ড্রাগন মোনার্ক শিল্ড তৈরি করে দাঁড়িয়েছিল, এবং এই ড্রাগন মোনার্কের নাম হচ্ছে নেবুলিম, এবং যে ড্রাগন মোনার্কটা রাজার উপরে হামলা করেছিল তার নাম ছিল বর্গিয়াস। বর্গিয়াস, আমি তোমাকে বলেছিলাম আমরা এখানে রাজাকে মারতে আসিনি, তুমি তাহলে ওকে কেন মারলে? বর্গিয়াস তখন বলতে থাকেন, আরে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, রাজাকে দেখুন, সে এখনো ছটফট করছে, তার জীবনের পরাণ পাখি এখনো ধড়ফড় করছে। এইরকম ভাবে কষ্ট দিয়ে কাউকে মেরে কেটে ফেলে রেখে দেওয়া আমার একদমই পছন্দ নয়। এটা বলার পরে আলটিমেটিয়াম সে তার পাওয়ার দিয়ে পুরো টাইমকে রিভার্স করতে থাকে। টাইম যখন রিভার্স হয়ে পিছনে চলে আসে, আমরা দেখতে পারি রাজা আবার বেঁচে গেছিল। রাজা তো এইরকম দৃশ্য দেখে একদম অবাক, সে যে কি বলবে সে কিছু বুঝে উঠতে পারছে না। আমি তো মনে হয় এক্ষুনি মরে গেছিলাম, আমি আবার বেঁচে উঠলাম কি করে? আরে রাজা আপনি চিন্তা করবেন না, টাইমটাকে রিভার্স করে আমি আপনাকে আবার বাঁচিয়ে দিয়েছি। এই কথাটা শুনে তো রাজার চোখটা আরো বেশি বড় বড় হয়ে যায়। টাইম কেউ কন্ট্রোল করতে পারেন এরকম কোন জিনিস আছে নাকি পৃথিবীতে? তুমি কি কোন রকমের গড নাকি? না না, আমি গড নয়, আমি একজন গডের সেবক মাত্র, যে কিনা তার ইচ্ছা পূরণ করার জন্য এখানে এসেছে। তাহলে তুমি এটা বলতে চাইছো গডের এটা ইচ্ছা যে সমস্ত মানুষ প্রজাতি তার এই কান্ট্রির সাথে ধ্বংস হয়ে মরে যাবে? আমি জানি রাজা, তুমি এই কথাটা শুনে খুবই ভয় পাচ্ছ, ওই জন্য তোমার এই ভয়টাকে দূর করার জন্যই তো আমার এখানে আসা। আমি এমন ভাবে সময়কে দাঁড় করিয়ে দেবো যে সমস্ত মানুষ মরে যাবে এক মুহূর্তের মধ্যে, আর কোনো মানুষকে মরার আগে একটু ভয়ও পেতে হবে না। আমি শুধু চাই রাজা যে আমি যেরকমটা বলবো তুমি ঠিক সেই রকমটা করবে। রাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও এইরকম অসীম শক্তির সামনে সে কিছু করে উঠতে পারে না তার হাতে হাত মেলানো ছাড়া। এবারে আমরা দেখবো ভবিষ্যতের রাগনার কথা, যে কিনা অনেক কষ্ট করার পরেও, অনেক লড়াই করার পরেও সমস্ত ড্রাগন মনার্কের সামনে একদম মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আলটিমেটিয়া যে কিনা রাগনার কাছে চলে যায়, এবং সে তাকে একটা ড্রাগন বানিয়ে তাদেরই মতো একটা মোনার্ক বানানোর চেষ্টা করতে থাকে। কিন্তু আমরা দেখতে পারি ফিউচার রাগনার যে কিনা কোনো মতেই এই প্রস্তাবের রাজি ছিল না। তখনই আলটিমেটিয়া আর একটা ম্যাজিক ক্যাস্ট করে দিয়ে তার হাতে একটা ড্রাগন কি কে সমান করে নেয়, এবং এই জিনিসটা সে তার রাগনার পিঠের ভেতরে ঢোকাতে থাকে যাতে সে একটা ড্রাগন মনার্কে পরিবর্তন হয়ে যায়। এবং এটার জন্য রাগনার এতটা যন্ত্রণা হচ্ছিল যে সে বেদনার চিৎকার করে উঠতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি বর্তমান কালের রাগনা যে কিনা ঘুম থেকে আবার জেগে ওঠে। তখনই আমরা দেখতে পারি রাগনা, ক্রিমসন আর স্লাইম তারা তিনজনে মিলে ট্রেনে করে যাচ্ছিল ক্যাপিটাল রাজ্যের দিকে। এরপরে আমরা দেখতে পারি তারা তিনজনে মিলে ক্যাপিটাল রাজ্যে চলে এসেছিল। ক্রিমসনকে আমরা দেখতে পারি যে কিনা একটা নতুন ছদ্মবেশ নিয়ে নিয়েছিল, এবং সে যখন রাগনাকে দেখে সে একটা জিনিস দেখে খুবই অবাক হতে থাকে, আর সেটা ছিল রাগনা বমির উপরে বমি করেই যাচ্ছিল। এখানে অনেক মানুষ আছে আর ভিড়ভাট্টা জায়গা আমি সহ্য করতে পারি না, আমার বমি চলে আসে। আরে ধর রাগনা, তুই তো এত শক্তিশালী একটা পুরুষ মানুষ, তাহলে তুই এরকম কি করে করতে পারিস? আচ্ছা রাগনা, তুই কাউকে মারতে পারবি তো নাকি এখন, নাকি পারবি না? সেটা নিয়ে কোনো টেনশন নেই, আমি যে কোনো ড্রাগনকে দেখা মাত্রই তাকে মেরে রেখে দেবো, তার জন্য আমি দ্বিতীয়বার আর ভাববো না। আমি তোমার কাছ থেকে ঠিক এরকমটাই আশা করেছিলাম। আচ্ছা স্লাইম, আমাকে অন্য একটা জায়গা যেতে হবে একটা কাজের জন্য, তুমি রাগনার কাছে থাকো আর ওর উপরে লক্ষ্য নজর রাখো, দেখো ও আবার কোথায় এদিক ওদিক বমি করতে করতে না কোথাও হারিয়ে যায়। তখনই আমরা দেখতে পারি ক্রিমসন যে কিনা আর একটা ঘরে চলে আসেন, এবং সেখানে একটা মিলিটারি অফিসার যে কিনা তার একটা পুরনো চাকর ছিল, এবং এর সাথে ওখানে আর একটা পশু চলে আসে যে কিনা একটা মেয়ের রূপ ধারণ করে নেয়, এবং এর নাম ছিল কিমেরা, এবং এ হচ্ছে ক্রিমসনের আর একটা চাকর। এবং এরা তিনজনে মিলে এটা প্ল্যান করে যে কিভাবে ড্রাগন মোনার্কদেরকে রাগনার সামনে নিয়ে আসা যায়, কারণ রাগনা খুবই সহজে সমস্ত ড্রাগন মোনার্ককে মেরে রেখে দিতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা স্লাইমকে নিয়ে কোন রকম ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি আলটিমেটিয়া যে কিনা রাগনার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। আলটিমেটিয়া তাকে অবশ্যই চেনে না, কিন্তু রাগনা তাকে অবশ্যই চিনত, কারণ ফিউচারের রাগনার মেমোরি তার মাথায় এখন ছিল। এরই সাথে সে ক্রিমসনের সেই কথাটাকে মনে করতে থাকে। রাগনা, তোমাকে আমি একটা কথা বলে রাখি, এরকমটা হতে পারে আলটিমেটিয়া তোমার সামনে হতে চলে আসতে পারে, এরকমটা যদি কখনো হয় তাহলে তুমি আমার অর্ডার ছাড়া কখনোই নিজে একা থেকে ওর সাথে লড়তে চলে যাবে না, এটা আমার অর্ডার। রাগনার হাত যেটা কিনা ধীরে ধীরে তার সিলভারেন তলভারের দিকে এগোচ্ছিল, রাগনা বুঝে উঠতে পারছিল না সে ক্রিমসনের কথাটাকে মানবে নাকি নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকা আলটিমেটিয়াকে সে এক কোপে মেরে রেখে দেবে। আরে তোমার শরীরটা ঠিক আছে তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুস্থ। হঠাৎ মাত্র আলটিমেটিয়া তার সামনে এইভাবে চলে আসায় রাগনা একদম নিজেকে রেডি করে উঠতে পারে না, সে আরো বেশি কনফিউজড হয়ে যায়
যায় যে সে কি করবে, তার কি করা উচিত এই মুহূর্তে। রাগনার মাথা বলছে যে না, একে মারিস না, ক্রিমসনের কথাটাকে মনে রাখ, কিন্তু তার মন বলছে মেরে দে, সালিকে মেরে দে, যখন সুযোগ পেয়েছে যে এক কোপে মেরে রেখে দে। রাগনা তখন না চাইতেও সে মনের উপরে একটা বিশাল বড় পাথর রেখে সে বলতে থাকেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অতিরিক্ত পরিমাণে ভিড়ে আমার কিছু ভালো লাগে না তেমন একটা। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা স্লাইমকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকেন। আমরা দেখতে পারি নেবুলিন ওই জায়গায় চলে আসে। সে আলটিমেটের কাছে এসে তার সমস্ত খোঁজ খবর নিতে থাকে যে সে ঠিকঠাক আছে কিনা। সে তখন রাগনার দিকে তাকিয়ে আলটিমেটকে বলতে থাকেন, আলটিমেটিয়া ম্যাডাম, এই ছেলেটা কি, একে দেখে আমার ঠিকঠাক লাগছে না। এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার হাতটা রেডি করে রেখেছিল, একটু যদি কোন রকমের বেগড়বাই হয় সে এক কোপে ওই দুজনকে মেরে রেখে দেবে। এরপরে আমরা দেখতে পারি নেবুলিমও হচ্ছে সেই জায়গায় বমি করতে থাকেন, কারণ তারও হচ্ছে ভিড়ভাট্টা জায়গা একদম পছন্দ নয়। এরপরে আলটিমেটি আর নেবুলিম যখন তারা সামনের দিকে তাকায় তখন তারা সামনে রাগনা আর স্লাইমকে ওখানে দেখতে পায় না, তারা ওই জায়গা থেকে চলে গেছিল। এদিকে আমরা দেখতে পারি ক্রিমসন আর তার দুটো চাকর মিলে একটা প্ল্যানিং করতে থাকে যে কিভাবে আলটিমেটিয়াকে মারা যায়, কারণ আলটিমেটিয়া জানতো টাইম রিভার্স ম্যাজিক এবং এরই সাথে সে সময়কে দাঁড় করিয়েও দিতে পারে। কিন্তু আলটিমেটের একটা উইকনেস আছে, আর সেটা হলো তাকে যদি কেউ মেরে দেয় তাহলে সে তার বডিটাকে টাইম রিভার্স করে আবার হিল করতে থাকে, কিন্তু সেই একই টাইমে সে তার আশেপাশের সময়কে সে টাইম ফ্রিজ করতে পারবে না। এইভাবে আমরা আলটিমেটের উপরে যদি আঘাতের উপরে আঘাত করতেই থাকি, এক সময় তার ম্যাজিক শেষ হয়ে যাবে, আর ম্যাজিক যখন শেষ হয়ে যাবে সে তখন আর টাইমকে না দাঁড় করাতে পারবে, না নিজের টাইমটাকে রিভার্স করে নিজের বডিটাকে বাঁচাতে পারবে। এক কথায় বলতে পারো সে মরে যাবে। এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা স্লাইমের সাথে একটা গলির ভেতর থেকে যাচ্ছিল। রাগনার ভেতরে যেন মনটা তোলপাড় করে উঠছিল, সে যেন অনুশোচনায় দাবা পড়ে যাচ্ছিল। আমি যেটা করলাম সেটা কি ঠিক ছিল? ওইভাবে একটা হাতির সামনে একটা ডেঞ্জারাস জিনিসকে ছেড়ে আসাটা আমার একদমই উচিত হয়নি, আমার ওখানেই ওকে মেরে রেখে দেওয়া উচিত ছিল। এটার জন্যই তো আমার ফিউচার রাগনা এত কষ্ট করে ট্রেনিং করেছিল। স্লাইম, আমি এটা চাই যে তুমি ক্রিমসনকে আমার তরফ থেকে একটা মেসেজ পাঠিয়ে দাও যে আমি আমার টার্গেটকে পেয়ে গেছি আর এখন আমি তাকে স্বীকার করতে যাচ্ছি। যেটা শুনে স্লাইম খুবই রেগে যায়। সে তখনই মেসেজ করে ক্রিমসনকে বলতে থাকে যে রাগনা আমার কথাবার্তা না শুনি সে চলে গেছে একাই স্বীকার করতে। যেটা শুনি ক্রিমসন তো একদম অবাক, হ্যাঁ বলছো কি তুমি? ঠিক তখনই আমরা দেখতে পারি শহরের মাঝখানে রাগনা নেবুলিম আর আলটিমেটের সামনে চলে আসে। সত্যি কথা বলতে আমি তোমার কাছে এখানে ক্ষমা চাইতে এসেছি যে তোমাকে তখন আমি একা ছেড়ে চলে গেছিলাম। আমার এতটা লজ্জা আসছে যে নিজের উপরে ঘেন্নাও আসছে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার কথাটার মানে কিছু বুঝে উঠতে পারলাম না। এটা বলার পরে সে একটা জিনিস দেখে খুবই অবাক হতে থাকেন, আর সেটা ছিল নেবুলিমের শরীরটা ধীরে ধীরে সিলভারিনে ফ্রিজ হয়ে তার চোখের সামনেই ভেঙে পড়ে যায়। আলটিমেটিয়া, যদি এখনই এই মুহূর্তে আমি তোমাকে না মারতে পারি তাহলে এত শক্তি রাখার কোনো ফায়দাই নেই। এবারে আমি বুঝতে পারলাম তুমিও তাহলে আমার একটা শত্রু। তাহলে এটা বলার পরে আমরা দেখতে পারি আলটিমেটিয়া সেও তার নিজের আসল রূপ নিয়ে নেয়। তখনই আমরা দেখতে পারি আলটিমেটিয়া যে কিনা টাইমটাকে রিভার্স করে আবার স্টার্টিং পয়েন্টে যেতে চাইছিল, কিন্তু আমরা দেখতে পারি রাগনার এতটা স্পিড ছিল যে সে এক কোপে আলটিমেটিয়াকে কেটে ফেলে রেখে দেয়, কিন্তু ঠিক একই টাইমে সে তার বডিটাকে রিভার্স ম্যাজিক করে দিয়ে আবার হিল করে নেয়। কিন্তু আমরা দেখতে পারি রাগনা সে কিছুতেই থামার ছেলে ছিল না, সে তখনই এক পলকের মধ্যে তাকে আবার কেটে রেখে দেয়। এবং এই সমস্ত জিনিস ড্রাগন মনার্কের সাথে সাথে ক্রিমসনও জানতে পেরে যায়। সমস্ত মানুষের একদম অবাক হয়েছিল, আরে ব্যাপারটা কি, আরে এটা কি কারোর কাটা হাত, এটা কি হচ্ছে কি? সমস্ত মানুষ এরকম ভয়াবহ দৃশ্য দেখে ওখান থেকে পালাতে থাকে। এইভাবে আলটিমেটিয়া বারবার রিভার্স টাইম ম্যাজিকের দ্বারা নিজের বডিটাকে হিল করতে থাকেন। আর আমরা দেখতে পারি রাগনা যে কিনা বারবার নিজের সিলভারিন তলবার দিয়ে কেটে রেখে দিচ্ছিল, তাকে রিভার্স ম্যাজিক করার টাইমই দিচ্ছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা একটা জবরদস্ত অ্যাটাক করে আলটিমেটিয়াকে অনেক দূরে হাওয়ার দিকে ছুড়ে ফেলে রেখে দেয়। আলটিমেটিয়া নিজের বডিটাকে হিল করার সাথে সাথে সে অনেকগুলো ফায়ার ম্যাজিক করতে থাকে রাগনার উপরে। একদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার অনেকগুলো সিলভারিন সর্ড নিয়ে রেডি হয়েছিল আলটিমেটের উপরে আক্রমণ করার জন্য। এরপরে দুজনের যখন অ্যাটাক একে অপরের দিকে ছুটে আসে আমরা দেখতে পারি আলটিমেটের বডিতে অনেকগুলি সিলভারিন তলবার গেঁথে যায়, আর রাগনা খুবই সহজে আলটিমেটের ফায়ার ম্যাজিককে নিজের হাত দিয়ে কেটে দেয়। আলটিমেটিয়া, তুমি যদি কারোর কোনো কিছু ভালো করতে চাও
তাহলে তুমি সেটা নিজে মরে যাও, এটাতেই লোকের মঙ্গল। এবারে আমরা ফিউচার রাগনার সেই সিনটাকে আবার দেখতে পাই, যখন কিনা সেই ড্রাগন কিটা আলটিমেটিয়া রাগনার শরীরের ভিতরে প্রায় অনেকটাই ঢুকিয়ে দিয়েছিল, যার জন্য রাগনার শিরা উপশিরা ড্রাগন রক্তে ভর্তি হয়ে যাচ্ছিল। রাগনা কষ্ট, যন্ত্রণায়, বেদনায় চিৎকার করে উঠতে থাকছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যেখানে তার ভেঙে যাওয়া সিলভারিন তলোয়ারটাকে নিজের বুকের ভিতরে ঢুকিয়ে দেয় এবং সেই পিঠে লেগে থাকা ড্রাগন কিটাকে সে বাইরের দিকে ছুড়ে ফেলে দেয়। এইভাবে সে মৃত্যুটাকে স্বীকার করে নেয়, কিন্তু সে কোনো মতেই ড্রাগন মোনার্ক হওয়ার জন্য একদমই রাজি ছিল না। তখনই আমরা দেখতে পারি সমস্ত ড্রাগন মোনার্ক যারা কিনা ওখান থেকে উড়ে চলে যেতে থাকেন এবং এর সাথে আমরা দেখতে পারি মাটি ফুঁড়ে একটা কফিন বেরিয়ে আসে, যার ভেতর থেকে স্লাইম এবং আর একটা মানুষ বেরিয়ে আসে। স্লাইম তখনই রাগনার ডেড বডির সামনে চলে আসে। আরে বাহ, এখানে একটা মানুষ পেয়ে গেছি, এটাকে খেয়ে আমি হজম করে নেব। তখনই ওখানে ক্রিমসন আসতে থাকে যে না স্লাইম, এই মানুষটা আমার কাজে আসবে কি আসবে না সেটা আমি ঠিক করব। বাহ, এটা দেখছি খুবই ইন্টারেস্টিং মানুষ, যে কিনা নিজেকে ড্রাগন মোনার্ক না হতে দেওয়ার জন্য নিজে থেকেই মৃত্যুটাকে বরণ করে নিয়েছেন। চলো এবারে আমি তোমাকে রিভাইভ করব, কারণ তবেই তো তোমাকে দিয়ে আমি অনেকগুলো কাজ করাতে পারবো। এবারে আমরা বর্তমান কালে দেখতে পারি যেখানে ক্রিমসন যে কিনা খুবই রেগে যাচ্ছিল আর রাগনার এইরকম নিজে থেকে একা একা ফাইট করার জন্য। চলো যাই হোক না কেন, প্রথম থেকে আমার একটা উদ্দেশ্য ছিল যে রাগনার সাথে তার একটা ফাইট করানো। চলো মনে করি এটাই সেই টাইমটা। তখনই ক্রিমসন তার বাকি 3টে চাকরকে অর্ডার দিয়ে দেন রাগনাকে সাহায্য করার জন্য। এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা আলটিমেটের শরীরের উপরে না কেবল তলবার ঢুকাচ্ছিল, বরঞ্চ তার মুখের উপরে লাথি মেরে তার মুখটুক ফাটিয়ে রেখে দিচ্ছিল। আলটিমেটেও এটা ভালোভাবে বুঝতে পারছিল যে সেও অনেকবারই মরে যাচ্ছিল, আর কিছুক্ষণ যদি এরকম চলে তাহলে তার বেঁচে থাকাটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। অন্যদিকে আমরা বরিগ্যাসকে দেখতে পারি যে কিনা একটা জবরদস্ত অ্যাটাক রেডি করতে থাকে রাগনার উপরে মারার জন্য, কিন্তু তার অ্যাটাক করার আগে আমরা দেখতে পারি তার উপরে অন্য কেউ একজন অ্যাটাক করে দিয়েছিল, আর সেটা ছিল ক্রিমসনের আর একজন চাকর। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনাকে একটা শিল্ডের ভেতরে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এবং তাকে যেরকম বন্দি করে রেখেছিল সেটা ছিল নেবলিন, যে কিনা এখনো যেরকম সেরকম ভাবে বেঁচে ছিল। যতক্ষণ না আমাদের আলটিমেটিয়া ম্যাডাম আবার রিজেনারেট হয়ে যাচ্ছে ততক্ষণ তোমাকে বন্দি থাকতে হবে রাগনা। আর এদিকে আমরা দেখতে পারি আলটিমেটিয়া যে কিনা প্রায় মরেই যাচ্ছিল, সে আবার নিজের বডিটাকে ধীরে ধীরে রিজেনারেট করতে থাকে। শুধু তাই নয়, আলটিমেটিয়া তার শরীরের রক্ত দিয়ে অনেকগুলি ড্রাগন বানিয়ে নিয়ে রাগনাকে শিল্ডে থাকা অবস্থায় আরো ভালোভাবে জড়িয়ে তাকে সিল করে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার সিলভারিং ফুল পাওয়ারটাকে বার করতে থাকে। না 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 রাগনা, রাগনা প্লিজ আর 1 সেকেন্ড ওয়েট করে যাও। ঠিক তখনই আমরা দেখতে পারি স্লাইম যে কিনা তার পাশে দাঁড়িয়ে ছিল তাকে এক চটকায় গিলে খেয়ে নেয়, যার জন্য আমরা দেখতে পারি নেবুলিবের শিল্ড রাগনার শরীর থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি আলটিমেটিয়া যে কিনা তার রিভার্স ম্যাজিকের মাধ্যমে তার গোটা বডিটাকে সম্পূর্ণভাবে হিল করে নিয়েছিল। তখনই সে পুরো টাইমটাকে রিভার্স করে আবার স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য ম্যাজিককে ক্যাস্ট করতে থাকে। আর আমরা দেখতে পারি রাগনা যে কিনা তার পাওয়ারটাকে এতটাই বাড়িয়ে নিয়েছিল যে সে আলটিমেটের শিলটাকে ভেঙে দিয়ে আলটিমেটিয়াকে আবার ভেঙে রেখে দেয়। এবারে আমরা দুজনে কান্ট্রির বাইরে আছি, এবারে তোমার সাথে লড়াই করার সময় আমি আর নিজের পাওয়ারটাকে হোল্ড ব্যাক করব না, এটা বলে সে আলটিমেটের মুখের উপরে জবরদস্ত ঘষির উপরে ঘষি মারতেই থাকে। আমরা দেখতে পারি আলটিমেটিয়া যে কিনা নিজের মৃত্যুর তোয়াক্কা না করে ওই রকম অবস্থাতেই সে পুরো গোটা টাইমলাইনকে আবার রিভার্স করতে থাকে। এরপরে রাগনা যখন নিজের চোখটাকে আবার খুলে তাকায়, সে আবার স্টার্টিং পয়েন্টে নিজেকে পায় এবং এরই সাথে রাগনার সেই স্মৃতিটা চলে যায় যেটা কিনা সে এতক্ষণ আলটিমেটের সাথে ফাইট করে করে কাটাচ্ছিল। সে ভাবতে থাকে আমি এই ভিড়ের মাঝখানে কি করছি, আমি কিছু তো একটা করছিলাম। ঠিক তখনই তার এই পুরনো স্মৃতিটা যেই প্রায় মনে মনে আসছিল, ঠিক তখনই আমরা দেখতে পারি পেছন দিক থেকে আলটিমেট ওখানে চলে আসে আর গোটা টাইম লাইনকে ফ্রিজ করে রেখে দেয়, মানে সময়কে ওখানে বন্ধ করে রেখে দেয়। তখন আলটিমেটিয়া বলতে থাকে তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমার কিছু করার আগেই আমি টাইমটাকে বন্ধ করে দিয়েছি এবং এরই সাথে এই শহরে আসার সময় যেরকম স্টার্টিং পয়েন্ট ছিল আমি টাইমটাকে রিভার্স করে সেই জায়গায় নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে আমি এরকম কোনো মানুষকে আজ পর্যন্ত দেখিনি যে কিনা আমাকে এতটা ভয় দেখাতে পারে, আমার পাওয়ারটাকে এরকম লিমিট পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি জানি না তুমি আমার উপরে এত কেন রেগে আছো, তুমি কি কখনো আমাকে দেখেছো, বাট আমার তো সেরকমও কিছু মনে পড়ছে না। এইরকম কথাবার্তা সে বলছিল তখনই তার চোখটা পড়ে রাগনার হাতের দিকে আর তার আঙুলটা একটু নড়ে উঠছিল, আর এইটা দেখেই আলটিমেটলি একদম ভয় ঠিকরে ওঠেন। এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখে ফেললাম, ওর হাতটা নড়লো কিন্তু আমি এখন টাইম ফ্রিজ ডাইমেনশনের ভিতরে আছি আর আমার পারমিশন ছাড়া এখানে কেউ নিজের চুলটা পর্যন্ত নড়াতে পারবে না, তাহলে এর আঙুলটা কি করে নড়ে উঠতে পারে। ঠিক তখনই আমরা দেখতে পারি রাগনার উপরে একটা জবরদস্ত
ঘুষি মারে, যেটা ছিল নেবোলিন, এবং সে তার একটা ড্রাগন ফর্ম নিয়ে নেয় এবং সে একটা ঘুষি মেরেই থামে না, সে ঘুষির উপরে ঘুষি মারতেই থাকে। তখনই সে তার নিজের হাতটাকে নোটিস করে দেখে যে তার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ রাগনার বডিটা এতটাই শক্ত ছিল। তখনই আলটিমিটিয়া বর্গিয়াসকে অর্ডার দেয় ওই রাজাকে কাবু করে তার ওই সোলার বিম অ্যাটাকটাকে রাগনার উপরে মারার জন্য, ওইটা দিয়ে রাগনাকে মারা যেতে পারে। এটা বলার পরে আলটিমিটিয়া ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আমরা দেখতে পারি তার পেছন পাশ থেকে রাগনার বডিটা আবার ধীরে ধীরে হাওয়ায় ভাসতে থাকে, তার হাত পাও নড়তে থাকে। তার বডিতে এত নড়ন চড়ন দেখে, তাও আবার আলটিমিটিয়ার পারমিশন ছাড়া, আলটিমিটিয়া এটা দেখে এতটাই ভয় পেতে থাকে যে সে নিজেই কি করবে সে কিছু ভেবে উঠতে পারে না। আর এদিকে রাগনা বলতে থাকেন যে যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি তোমাকে আজকে জীবিত ফিরে যেতে দেব না। তখনই সে একটা জাম্প মেরে আলটিমিটিয়ার দিকে যেতে থাকে তাকে মারার জন্য। আলটিমিটিয়া দেখে ভয় পেতে থাকে, এ তো আমার দিকে তেড়িয়ে আসছে, হ্যাঁ খুবই স্লোতে, কিন্তু তবু কি করে আসছে। তখনই আলটিমিটিয়া তাকে আটকানোর জন্য তার উপরে অনেকগুলো ফায়ার ম্যাজিক করে। আমার টাইম ম্যাজিক এর শরীরের উপরে বাস কিছুটাই কাজ করছে, পুরোপুরি কেন কাজ করছে না। আর এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা ফায়ার ম্যাজিকের তোয়াক্কা না করে সেটা ফাটিয়ে দিয়ে সে ধীরে ধীরে আলটিমিটিয়ার দিকে এগোতেই থাকে। তুমি আমার কাছে আসবে না, আমি তোমাকে পারমিশন দিচ্ছি না, তুমি কেন আসছো আমার কাছে। আমরা দেখতে পারি নেবুলিম যে কিনা অনেকগুলি ক্রিস্টাল শিল্ড তার সামনে ক্রিয়েট করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি রাগনা যে কিনা ধীরে ধীরে তার সমস্ত ক্রিস্টাল শিল্ডকে ভেঙে দিয়ে সে আলটিমিটিয়ার সামনে এসে দাঁড়িয়ে যায়। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? এতগুলো নিষ্পাপ মানুষকে মেরে দিয়ে তুমি নিজে এখন মৃত্যুর ভয় পাচ্ছ? এটা বলে সে তার নিজের হাতে সিলভারেন তলোয়ারকে সমান করে নেয় এবং তার উপরে 1000টা অ্যাটাক 1 সেকেন্ডের মধ্যে করে দিয়ে তার গোটা শরীরকে টুকরো টুকরো করে রেখে দেয়। আমরা দেখতে পারি নেবুলিন যে কিনা আলটিমিটিয়ার মাথাটাকে নিজের কোলে ধরে নেয়। এর সাথে আমরা দেখতে পারি আলটিমিটিয়ার সেই টাইম ফ্রিজ অ্যাবিলিটিটা ওখানে শেষ হয়ে যায়। আলটিমিটিয়া আরো বেশি ভয় পেতে থাকে, কারণ সে তার বডিটাকে আর রিজেনারেট করতে পারে না, সে এতটাই ভয়ের মধ্যে ছিল বলে। আর এদিকে আমরা দেখতে পারি রাগনা যে কিনা নিজের তলবারটা নিয়ে আর একটা কোপ মারলেই ওখানে নেবুলিন আর আলটিমিটিয়ার মৃত্যু কনফার্ম। রাগনা নিজের তলবার নিয়ে সজোরে তাদের উপরে মারতে গিয়ে থেমে যায়, তার হাত থেকে সিলভারিন তলবারটা নিচের দিকে পড়ে যায়। আর আমরা দেখতে পারি রাগনার চোখ মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। সে নিজের পাওয়ারটাকে এতটাই ব্যবহার করে নিয়েছিল যে তার গোটা বডি একটু নড়ার জন্য সামর্থ্য ছিল না এবং সে অজ্ঞান হয়ে মাটির নিচে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি বর্গিয়াস যে কিনা রাজাকে কন্ট্রোল করে সেই পাওয়ারফুল সোলার বিম অ্যাটাকটা রাগনার উপরে মারার জন্য রেডি হচ্ছিল এবং সেই অ্যাটাকটা সে রাগনার উপরে মেরেও দেয় এবং এই অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে আমরা দেখতে পারি শহরের অনেকটাই ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে আগুনে জ্বলে পড়ে যাচ্ছিল। তখন বর্গিয়াস টেলিপ্যাথির মাধ্যমে বলতে থাকেন, নেবুলিন রাগনা কি মরেছে? না বর্গিয়াস, রাগনা এখনো মরেনি, এখানে আর একটা নতুন শত্রু চলে এসেছে। এটা কি এটা কি একটা মানুষ নাকি? ঠিক তখনই আমরা দেখতে পারি নেবুলিন আর বেশি কিছু চিন্তা ভাবনা না করে সে আলটিমিটিয়াকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর আমরা দেখতে পারি এটা ছিল ক্রিমসন যে কিনা বলতে থাকেন, রাগনা তুমি তাহলে হেরেই গেলে, দেখলে তো আমার অর্ডারটাকে ফলো না করলে এরকমই হতে হয়। এবারে আলটিমিটিয়া তুমি এটা বলো তোমার সাথে আমি কি করব? আলটিমিটিয়ার অবস্থা খুবই খারাপ, এতটা ভয় পেতে তাকে আমি কখনই দেখিনি। রাগনা তোমার এই ফায়ারিংটা একদমই বেকার যায়নি, তুমি আজকে যেভাবে লড়েছো আমার মনে হয় না আলটিমিটিয়া নিজের এই পাওয়ারটাকে কখনো ব্যবহার করতে পারবে বলে। ঠিক তখনই আমরা দেখতে পারি ক্রিমসন ওই শহরের সমস্ত ঘর বাড়িকে বোম লাগিয়ে তাদেরকে এক একটা করে ফাটিয়ে রেখে দিতে থাকে এবং সমস্ত মানুষদেরকে মারতেই থাকে, যেটা দেখে আলটিমিটিয়া আরো বেশি পাগল হতে থাকেন, কারণ তার উদ্দেশ্য মানুষকে মারা, কিন্তু এরকম কষ্টদায়ক মৃত্যু তার দেওয়া একদমই ইচ্ছে নয়। সে নিজের চোখের সামনে অনেক মানুষ, অনেক বাচ্চা সবাইকে সে হাত পা ভেঙে কেটে পড়ে মরে থাকতে দেখে। হ্যাঁ আলটিমিটিয়া শোনো, এই সমস্ত মানুষদের চিৎকার শোনো, তাদের এই মর্মান্তিক বেদনার আওয়াজগুলো শোনো। তোমার সামনেই আমি এই মানুষগুলোকে মারবো আর তুমি কিচ্ছু করতে পারবে না। বলো এবারে টাইমটাকে রিভার্স করো তুমি, আর ঠিক যেই তুমি এটা করবে তখনই তো আমি তোমাকে মারবো, এটাই তো আমার লাস্ট প্ল্যান। ঠিক তখনই আমরা দেখতে পারি আলটিমিটিয়া যেখানে আবার স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য সেই ম্যাজিকটাকে ক্যাস্ট করতে থাকে। তখন নেবুলিন তাকে আটকে বলে, আলটিমিটিয়া
তুমি এই ম্যাজিকটাকে আর দ্বিতীয়বার করো না, তুমি একবার করে নিয়েছো, এটা যদি তুমি দ্বিতীয়বার আবার করো তাহলে তোমার পাওয়ার চলে যাবে আর তুমি মরে যাবে। এইরকম কথাবার্তা বলে সে কোনো রকম ভাবে আলটিমেটাকে কনভিন্স করে নেয় এবং তাকে ম্যাজিকটা করা থেকে আটকে নেয়। আর এটা দেখে ক্রিমসন একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কারণ এটা তার ফাইনাল প্ল্যান ছিল। যখন সেটাই কাজ করলো না তাহলে সবকিছু বেকারই গেল। সে তখন একটা গলির ভেতর থেকে যাচ্ছিল, তখনই তার সেবককে সে সামনে দেখে একটা কাঁচের বোতল তার চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। মানুষকে মারার একদমই ইচ্ছে আমার নেই, তবু আমি এতগুলো মানুষকে মেরেছি যাতে আমি আলটিমেটাকে আউট অফ কন্ট্রোল করে তার ম্যাজিকটাকে ব্যবহার করাতে বাধ্য করি। তাহলে আমাকে তুমি এটা বলো, যেখানে যেখানে আমি তোমাকে বোম লাগাতে বলেছিলাম সব জায়গায় তুমি কেন লাগাওনি? আজকে ফালতু ফালতু এতগুলো মানুষের জীবনটাকে দিতে হলো। এইরকম ভুল যদি আমি আর কখনো দেখেছি তাহলে তুমি সেদিনকার আমার হাতে মরবেই মরবে। তখন সেই সেবকটা তাকে সরি বলতে থাকেন, আর সে মনে মনে এটাই ভাবতে থাকে, আমি জাস্ট এটাই দেখতে চাইছিলাম ক্রিমসন ম্যাডাম, আপনি যেরকমটা ডেঞ্জারাস ছিলেন সেই রকম ডেঞ্জারাস এখনো আছেন কিনা। এদিকে আমরা দেখতে পারি নেবুলিম, যে কিনা আলটিমেটাকে এত কষ্ট দেওয়ার জন্য সে আরো বেশি রেগে যেতে থাকেন এবং সে তার নিজের পাওয়ারটাকে আরো বেশি করে বাড়াতে থাকে। আমি তোমাকে ছাড়বো না, আমি যে করেই হোক না কেন খুঁজে আমি তোমাকে মেরে ফেলবো। আচ্ছা, এটা তাহলে নেবুলিমের পাওয়ার? আমি শুনেছি ও খুবই পাওয়ারফুল আর ওর মাথায় খুবই এক্সিলেন্ট বুদ্ধি আছে, কিন্তু তুমি যাই করো না কেন তুমি আমার এই ডিমেনশনাল চেম্বারকে খুঁজে কিছুতেই পাবে না। তারপরে আমরা দেখতে পারি ক্রিমসন, যে কিনা রাগনাকে নিয়ে একটা টেলিপোর্টেশন গেটের সামনে চলে আসে, যেখান থেকে টেলিপোর্ট করে সে অন্য একটা জায়গায় চলে যেতে পারবে। এদিকে আমরা দেখতে পারি রাগনা, যে কিনা আবার নিজের জ্ঞানটাকে ফিরে পায়, আর সে বলতে থাকে, আমি এখান থেকে যাব না, আমি কিছুতেই এই জায়গা ছেড়ে যাব না, আমি আলটিমেটাকে আগে শেষ করব, তবেই আমি আমার জীবনে শান্তি ফিরে পাবো। তখন ক্রিমসন তাকে এসে বলতে থাকে যে তুমি অনেক ভালোভাবে লড়াই করেছো, তুমি এমন লড়াই করেছো যে আমাদের মেন অপোনেন্টকে তুমি একদম ভয় পাইয়ে দিয়েছো। তখনই আমরা দেখতে পারি রাগনা, যে কিনা এই কথাটাও মানতে চায় না, সে আলটিমেটাকে যে করেই হোক না কেন সে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, যার জন্য সে ওই চেম্বারের ভিতরে সে তার সিলভার ব্যাটল আর্ট স্টাইলটাকে অন করে দেয়, যেটা দেখে ক্রিমসন খুবই ভয় পেতে থাকেন। সে বলতে থাকে, আরে রাগনা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর এই সিলভারেন পাওয়ারটাকে এক্ষুনি বন্ধ কর, না হলে আমার এই চেম্বারটাই ভেঙে যাবে। ঠিক তখনই ক্রিমসন এটা নোটিস করে যে তার চেম্বারে অনেকটাই একটা ক্র্যাক চলে এসেছিল, আর সেই ক্র্যাকের মাঝখান থেকে আমরা দেখতে পারি নেবুলিম, যে কিনা তাকে খুঁজে পেয়ে গেছিল। ক্রিমসন আর টাইমকে ওয়েস্ট করতে চায় না, নেবুলিমের অ্যাটাক ওখানে আসে তার আগেই সে টেলিপোর্টেশন ম্যাজিকটাকে ইউজ করে অন্য একটা গেটে যেতে চাইছিল, কিন্তু চেম্বারে ক্র্যাক আসার জন্য টেলিপোর্টেশন গেটটা ভালোভাবে ওপেন হচ্ছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি আলটিমেটের আর একজন চাকর, যে কিনা দূর থেকে আর একটা স্নাইপার বিম তাদের দিকে ছুড়ে মারে। আমরা দেখতে পারি নেবুলিমের একটা পুরো মাথা ফেটে উড়ে চলে যায় এবং তারা দুজনে আলাদা হয়ে নিচের দিকে পড়তে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি বর্গিয়াস, যে কিনা একটা ফায়ার ম্যাজিক করে দেয় সেই ক্রিমসনের সেবকের উপরে। আর অন্যদিকে আমরা দেখতে পারি কিমেরা, যে কিনা রাগনার সেই পাওয়ারটাকে আর হোল্ড করতে পারে না, তাকে ধরে রাখতে পারে না। আর আমি কিছুতেই তোকে এখান থেকে ছেড়ে চলে যেতে দেবো না। রাগনাও খুবই রেগে যেতে থাকে, সেও বলতে থাকে, আমি এটা কনফার্ম করে বললাম তোদের সমস্ত মোনার্ককে আমি মেরে রেখে দেবো। এদিকে আমরা দেখতে পারি ক্রিমসনের সেই ডিমেনশনাল চেম্বারে আরো বেশি ক্র্যাক আসছিল। ক্রিমসন তখন ভয় আর রাগে বলতে থাকে, আবে শালা রাগনা, তুই আমাদের শত্রুকে কেন সাহায্য করছিস? আর এদিকে আমরা দেখতে পারি রাগনা, যে কিনা কারোর কথা তার কানে নিচ্ছিল না, সে ধীরে ধীরে তার পাওয়ারটাকে আরো বেশি করে বাড়াতে থাকে। ঠিক একই টাইমে আমরা অন্য একটা জায়গায় দেখতে পারি, যেখানে কিনা অনেকগুলি সোল্জার্স দাঁড়িয়ে ছিল এবং তাদের মধ্যে একজন কমান্ডার ছিল একটি মেয়ে এবং তার নাম ছিল স্টারলিয়া। এবারে আমরা দেখতে পারি ঠিক ওই জায়গাতেই ক্রিমসনকে বন্দি বানিয়ে নিয়ে স্টারলিয়ার কাছে নিয়ে যাচ্ছিল। তখন ক্রিমসন মনে মনে ভাবতে থাকেন, আমাদের লাস্ট টাইমে কোন রকম ভাবে যেরকম সেরকম করে টেলিপোর্টেশন ম্যাজিকটা ইউজ হয়ে গেছিল, আর যার জন্য আমরা যেখানে টেলিপোর্ট হওয়ার কথা ছিল সেখানে তো হয়নি, কিন্তু দেখে দেখে আমাদেরকে এখানে টেলিপোর্ট হতে হলো। এটা এমন একটা জায়গা যেখানে আসার আমার কোনোদিনও ইচ্ছা হয়নি। তখনই আমরা দেখতে পারি সমস্ত সৈন্যরা মিলে ক্রিমসনকে স্টারলিয়ার সামনে এসে দাঁড় করিয়ে রেখে দেয়। তখন ক্রিমসন মনে মনে আবার ভাবতে থাকেন, এই মেয়েটা যার নাম হচ্ছে স্টারলিয়া, একে আমার এই জন্যই ভালো লাগে না, কারণ আমার সমস্ত রকম মিথ্যে কথা এ যে কোনো মুহূর্তে ধরে নিতে পারবে। আচ্ছা, এদের সাথে আরো একজন ছিল, সে কোথায়? ম্যাডাম, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, ওই জন্য আমরা তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আমি জানি না তুমি কে, বাট এটা কান খুলে শুনে রাখো যে কোনো রকমের মিথ্যে কথা আমার কাছে কাজ করবে না। তখন ক্রিমসন মনে মনে এটা ভাবতে থাকে, যদি আমি এদের সাথে লড়াই না করে এদের সাথে কোনো রকম হাত মিলিয়ে এদের সাথে পার্টি মেম্বার হতে পারি, তাহলে আমি রাগনা আর এরা সবাই মিলে অনেকগুলি
ড্রাগন মোনারকে মেরে দিতে পারি, কিন্তু সমস্যা ঠিক ওই একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি কোনো মতেই মিথ্যে কথা বলে স্টারলিয়াকে বোকা বানাতেই পারবো না। এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু তবু আমাকে এখানে আসতে হলো ওই বোকাটার জন্য। ওই মালটা একটু বেশি পাওয়ার ইউজ করার জন্য আমাকে আজকে এইখানে পড়তে হলো। তবে যাই হয়ে যাক না কেন, আমিও হাজার হাজার বছর ধরে বেঁচে এসেছি। আমি আমার নিজের বুকটাকে আর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবো। আর সেই অরা দিয়ে আমি মনে করি এই মেয়েটাকে আমি বোকা বানানোর একটা চেষ্টা তো করতেই পারি। তখনই ক্রিমসন নিজের চুলটাকে সরিয়ে দিয়ে আর একটা চোখ দেখাতে থাকেন, যেটা কিনা ড্রাগনের চোখ ছিল, যেটা দেখে সমস্ত মেম্বাররা একদম অবাক হতে থাকে। আরে এটা তো একটা ড্রাগনের চোখ, এই কি তাহলে ড্রাগন নাকি? আমি একজন ম্যাজিশিয়ান। আর এইরকম জিনিস দেখে স্টারলিয়ার মনের ভেতরেও একটা এক্সাইটমেন্ট আসতে থাকে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা শেয়ার করলে তবে আমার ভিউজটা আরো বেশি করে আসবে। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে আমার এই কষ্টটা একটু সাফল্য অর্জন করতে পারে। আর আমার অন্য চ্যানেল মানে এসপি এক্সপ্লেনার 2.0 তে আমি মঙ্গলবারে আর একটা নতুন অ্যানিমেশন নিয়ে আসতে চলেছি। ওই অ্যানিমেশনটা আপনাদের খুবই ভালো লাগবে, তো তার জন্য একটু ওয়েট করো। মঙ্গলবার একটা খুবই ভালো অ্যানিমেশন আমি আনতে চলেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি। প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ 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 বন্ধুরা, একটু দেখো ভিডিওটা হাইপ হয় কিনা, যদি হয় তো খুবই ভালো। আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে দিও, প্লিজ তোমাদের ফেসবুকে বা বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দিও, যারা এই সমস্ত অ্যানিমেশন এক্সপ্লেন দেখতে ভালোবাসে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।